অভিমান মানুষকে দূরে ঠেলে দেয়। দিনাজপুরে জন্ম নেয়া ছোট্ট একটি মেয়ে যখন বড় হচ্ছিল, নিজের জীবনে এই শিক্ষাটুকুকে সম্বল করে একটু একটু করে পৃথিবী চিনছিল। নানির আদরের এবং মা খালাদের চরম বন্ধু এই মানুষটি এই শহরে যখন পা দেয়, তখন নিজের পরিবারের পরিচয়ের ব্যতি রেখে নিজের একটি পরিচয় বানানোর দৃঢ় প্রত্যয় সবার কাছে সাক্ষী রাখেন। আর তারই ধারাবাহিকতায় নিজের এমন এক পরিচয় গড়ে তোলেন যা সত্যিকার অর্থে ঈর্ষণীয়। যে কোনো মানুষকে আবেগে আপ্লুত করার ক্ষেত্রে তার কণ্ঠের কোনো জুড়ি নেই। যমুনার নিমন্ত্রণে আজ অতিথি হয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আর কেউ নন, দি বিউটিফুল, গর্জিয়াস, ট্যালেন্টেড ফাহমিদা নবী। ঈদ মোবারক। আর প্রথমে এটা তোমার জন্য। এত কিছু বলা হচ্ছিল, অভিমানীও বলা হলো। হ্যাঁ, কিছু তো অভিমানী, কিছুটা অভিমান করেই তো তুমি শিখেছো যে অভিমান আসলেই মানুষকে অনেক অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ। হ্যাঁ, কৃতজ্ঞতা। সেই সাথে ওই যে বলছিলাম, অভিমান মানুষকে দূরে ঠেলে দেয়, এটা তুমি তোমার জীবনে একটা শিক্ষা হিসেবে পেয়েছো। কিন্তু এই যে এত দূর পর্যন্ত আসা, তার আগে ঠিক ছোটবেলা থেকে তোমার বড় হওয়ার গল্পটা শুনবো, ঠিক দিনাজপুরের গল্প। দিনাজপুর আসলে এমন একটা শহর, যে শহরের কথা বললে আমি চলে যাই। আমার মামা খালা একটা আমাদের নানার বাড়িতে একটা সিমেন্টের বড় সোফা ছিল, বিরাট। ওটা আমাদের স্টেজ ছিল। স্টেজে আমরা গান করতাম, নাচ করতাম, কবিতা, নাটক সব কিছু হচ্ছে। তারপরে মডার্ন সিনেমা হলে দূর দিয়ে চলে যাচ্ছি সিনেমা দেখতে খালি পায়ে। নানি সব কাজ শেষ করে নানি আমাদেরকে নিয়ে সিনেমা দেখতে যেত। তারপরে রান্না হচ্ছে মাটির চুলায়, কলপাড়ের কলে, অনেক 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 কিছু স্মৃতি। তো এইসব স্মৃতি আসলে, আর খালাতো বোন, মানে সব আমরা একসাথে, অনেক কাজিন একসাথে, আম লিচু হচ্ছে, মানে অন্যরকম। তার মধ্যে স্পষ্ট ভাষায় কথা বলা শেখা, তারপরে গান গাওয়া। আমার খালারা প্রচণ্ড গান করতো। তো সব মিলিয়ে সাংঘাতিক একটা দারুণ পরিমণ্ডল। আপু, তুমি যত সুন্দর করে বর্ণনা করছো, দেখবার আগ্রহটা ঠিক তখনকার সময় আর সামনে রাখতে পারছি না, তাই এটা তোমার জন্য। ওকে। এটা আমার একবার কলকাতায় ইন্ডিয়ায় গিয়েছিল আব্বা আম্মা, তখন ড্রেসটা পুরা ব্যাগটা এভাবেই আমরা ছবি তুললাম। এটা হচ্ছে পাভেল ভাই ছবি তুলেছিল, পাভেল রহমান। আচ্ছা, এই ছবিটা যখন নেওয়া হয়েছিল তখন এটাও কি দিনাজপুরে নেওয়া না ঢাকায়? না, এটা ঢাকায়। আমরা তখন নূরজাহান রোডে ছিলাম। আচ্ছা। ওই সেই সময় আমার মানে আমি তখন ম্যাট্রিকটা দিয়ে, না আমি ক্লাস 10-এ, তখন ক্লাস 10-এর ছবি। হ্যাঁ, ক্লাস 10-এ। আচ্ছা আপু, একটু একটু করে গান গাও যেহেতু বলেই ফেলেছো, তাহলে এই মুহূর্তে গান শুনতেই হবে। প্রথম গানটা শুনবো এবং এই গল্প কিন্তু অব্যাহত থাকবে, বড় হওয়ার গল্প, মাত্র জন্মেছি। ও মাই গড। আচ্ছা। তবে তার আগে এই মুহূর্তে গান শুনবো। ঠিক আছে। রোদের
খুব সুন্দর করে আপু তুমি বলছিলে মনে কি পড়ে না। হ্যাঁ। একটু এই এই মানুষগুলোর কথা একটু শুনবো। তোমার এই ব্যস্ত জীবনে ব্যস্ত সময়ে মনে পড়ে এই মানুষগুলোর কথা? আমি আসলে কাউকে ভুলি না। সবাই মনে আছে? হ্যাঁ, সত্যি সত্যি। দুঃখিত আপু, এই মুহূর্তে থামাতে হচ্ছে। দর্শক নিয়েছি ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। স্বাগত আরেকবার যমুনার নিমন্ত্রণে। আপনারা আছেন, সাথে আছে প্রিয় শিল্পী ফাহমিদা নবী। গান শুনছিলাম, গল্প করছিলাম, আরো একবার ফিরতে চাই আড্ডায়। কিন্তু কোন মানুষটি আছে খুব বেশি মিস করো? আমি মানুষ মানুষকে তো মিস করি, কিন্তু আমি মুহূর্তগুলো মিস করি। এক একটা গোল্ডেন মোমেন্ট যেগুলো আসলে আমাকে এই জায়গায় বা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে আসলে সমৃদ্ধ করে। আপু চলো তাহলে তোমার সেই কিছু মুহূর্ত আরেকবার দেখি। এটা আমাদের নূরজাহান রোডের বাসায়। হুম। আমরা 4 ভাই বোন একসাথে ছবি তুললাম। অনেক সুন্দর সময় ছিল। সুমার আমি দিনাজপুরের। হ্যাঁ, ইস কি ঝাপসা হয়ে গেছে ছবিটা। স্মৃতিগুলো এখনো ঝাপসা হয়নি। না, স্মৃতি তো ঝাপসা হয় না, সবসময় গোল্ডেন, বললাম না। মানে আমি আর সুমা তখন আমাদের অনেক বন্ধুত্ব, আমাদের ঝগড়া হতো খুবই। আমরা রিক্সায় ঝগড়া করতাম, মানে একসাথে জিনিস কিনতে যেতাম। আর কতদিনের ছোট বড় দুজন? আমরা তো 2 বছরের। 2 বছরের ছোট বড়। আর একদম প্রথম যে ছবিটা দেখছিলাম তুমি আছো, তোমার 2 হ্যাঁ। বোন আরো এক ভাই দেখতে পেলাম ওটা সবাই। আমার কাজিনরা। কাজিনরা আর সামিনা ছিল, আর অন্তরা ছিল, আচ্ছা আর অনিতা আর টনি আমার খালাতো ভাই বোন। আচ্ছা, এই যে এই ছবিটার কথা ও বলছি। এটাতে আমরা 4 ভাই বোন। হ্যাঁ, 4 ভাই বোন। অন্তরা, ওটা আমার পিছনে অন্তরা, আর এদিকে সুমা ফুল মাথায়, আর এদিকে পঞ্চম। আচ্ছা, হ্যাঁ এই যে মুহূর্তগুলোর কথা বলছি, সবাই এখন একটু একটু করে বড় হয়ে গেছে, সবাই ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, সবার মধ্যে কি এই ঈদের সময় যোগাযোগ হয়? সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমরা 4 ভাই বোন, মানে অন্তরা তো বাইরে থাকে, এটা আমাদের জন্য খুবই একটা স্যাড পার্ট। ইউকে চলে গেছে। ও থাকে অনেক বছর। তো আর পঞ্চম সুমা, আমরা সবাই ধানমন্ডিতে থাকি। আর আমাদের সঙ্গে মানে প্রতিদিন যদি নাও দেখা হয় এটা কোনো ব্যাপার না, ম্যাটার না। কারণ কি আমরা জানি যে আমরা কতটা আমাদের বন্ডিংস টাইট। ভাই বোনেরা মিলে কি এখনো আড্ডা দেওয়া হয়? হ্যাঁ, সময় করে একদম plan করে? আড্ডা দিলে পঞ্চমের অত্যাচার বেশি শুরু হয়। কারণ ওর 2টা ছেলে মেয়ে, একটা আয়াজ, একটা আমিরাকে নিয়ে আমরা আসলে শুধু ঝগড়া হয় যে ও কার মতো হচ্ছে, বড় হচ্ছে, যে মানে তোমার ভাষ্য কি কার মতো হচ্ছে? আমার মতো। আচ্ছা ঠিক আছে, এইটা তো জানার একটা আগ্রহ থেকেই গেল, আসলে কার মতো হচ্ছে। এই যে পরিবারের যে সময়গুলোর ছবি দেখছিলাম আমরা, এই যে মুহূর্তগুলো, ঠিক এই সময়ে পরিবারের যে মানুষগুলো সাথে ছিলেন, এখন যারা নেই, যারা হয়তো এই ছবিগুলোতে দেখতে পাচ্ছি না, ছবিগুলোর পিছনে আছে, এই মানুষগুলোকে কতখানি মিস করা হয়? আমি একটা ছবি আছে আমাদের কাছে, একটু দেখতে চাই। এই যে এটা অনিতা মাঝখানে, আর ওইদিকে টনি, মানে ওরা 2 ভাই বোন, আমরা কাজিন আর কি। আর ওটা অন্তরা, আর এদিকে সুমা, আমি, এটা আম্মা এখানে। কি রোম্যান্টিক ছবিটা আম্মার। মানে সে আর কি, এই যে এখানে ব্যাডমিন্টন খেলছিল, আম্মা খুব ভালো ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলতো। আম্মা কিন্তু ব্যাডমিন্টনে প্রাইজ পেয়েছিল অনেক। ওই একটা আমাদের ফ্যামিলি গেট টুগেদারে, এটা যে এই গেট টুগেদারটা করতো আমার খালা, বন্যা খালা, শি ইজ নো মোর। এটা সবার নাম শুনলাম ওই ছবিটায়, প্রথম যে ছবিটা দেখছিলাম, হ্যাঁ। একজন মানুষের কথা আপনি না বলে চলে গেছেন। ও মনি মামা, আমার একটা মামা। আচ্ছা, উনি হচ্ছে আমার কিন্তু আপন মানে মামা না। এখানে পঞ্চ পাণ্ডবের মধ্যে একজনকে দেখতে পাচ্ছি, সে একদম। খুব উৎসাহী, আপনাদের সবাইকে নিয়ে ব্যস্ত, হ্যাঁ। এই জন্য মূলত ওনার কথা জিজ্ঞেস উনি করছেন। হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা। আমাদের বাসায় তখন উনি আসতেন, মনি মামা। আব্বা আম্মা খুব মানে মুক্তিযোদ্ধাদেরকে সবাইকে খুব মানে খাওয়াতো, তারপরে আপ্যায়ন করতো সবাইকে। হ্যাঁ, তারপরে মানে আব্বার কাছে সবাই আসতো, আব্বার গান, তারপরে আম্মা, মানে উনি হচ্ছে মনি মামা আমাদের একজন ফ্যামিলি মেম্বার। আচ্ছা হ্যাঁ, তো ছবি আমরা একটা স্টুডিওতে ছবি তুলেছিলাম, এটা যুদ্ধের পরের আচ্ছা, কাহিনী। কত সালের দিকে আনুমানিক? 72-এর শেষের দিকে মেবি। কতগুলো সময় পার হয়ে গেছে, অনেক। সম্পর্কগুলো এখনো ঠিক আগের মতো আছে, একদম। অবিকল আছে। এই যে এখন আমার সঙ্গে যদি মণিমামার দেখা হয়, আমি ওরকম করে চিৎকার করব,
আমাকে আবার সবাই বলে যে নুমার একটা স্বভাব, নুমা সুমার, ওরা এত চিৎকার করে রাস্তায়, কাউকে এই একটা চিৎকার, এটা আমার একটা স্বভাব। আচ্ছা, এখান থেকে একজন হাসছে, আসলে কিরকম চিৎকার করে? হ্যাঁ, ওদেরকে সবসময় আমি ডাকি যে এদেরকে কাউকে দেখলে আমি চিৎকার করব, এটা আমার স্বভাব। ওরা বুঝতে পারে, হঠাৎ করে এরকম করে তাকায়, হ্যাঁ কেটে আছে, এটা মনে হয় নুমাপা, মানে এটা এইরকমই। কত সুন্দর করে তুমি বলছিলে বাবার কাছে আসতো, স্যারের কাছে সবাই আসতো গানগুলো শুনতে। ঠিক ওই সময় থেকেই তোমার নিঃসন্দেহে অনুপ্রেরণা, গানের প্রতি আগ্রহ হ্যাঁ, যে জায়গাটা। আমার ছোটবেলা থেকেই আমার আর কোনো স্বপ্ন দেখতাম না। আমার শুধু মনে হতো আমার গান করতে হবে। গান করে কি বড় শিল্পী হয় নাকি তারপরে আর কি হয়, এটা মানে কি গান তো একটা প্যাশন, তো এটার পাশাপাশি এটা করে কি রোজগার হয়, জীবন অতিবাহিত হবে কি না, এসব না, আমি গান গাইতে চাই। আমার গান আচ্ছা। তখন থেকেই আমার স্বপ্ন। তাহলে আরেকটা গান এই মুহূর্তে শুনেই ফেলি, যদি বাবাকে ডেডিকেট করে আপু তুমি কিছু শোনাতে চাও তবে। কঠিন করে দিলাম? বাবাকে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, শোনাই। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানেরও প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি
গানের পরে স্টেজে এসে কিছু বলার দুঃসাহস, জানি না কেমন হলো। অদ্ভুত সুন্দর। আমি জানি যারা টিভিতে বসে শুনছে তাদের অনেকের অনেক প্রিয় একটি গান। আপু তোমাকে কি বলবো, মানে আমার ভাষা নেই। আমার নিজের ব্যক্তিগতভাবে প্রিয় একটা গান। যখন গাইছিল এখানে বসে বসে দেখছিলাম একটা অন্য জগৎ, একটা অন্য জগৎ তৈরি আসলে হয় হয়েছে। কি, আমার বাবার গানগুলো এত রোম্যান্টিক এবং আব্বা এমন করে গাইতো যে যখন আমাদেরকে আমাদের দর্শক শ্রোতারা বলে যে তোমার বাবা এই কথাটা, তখন আমাদের চিন্তা হয় যে আচ্ছা আমার বাবার গান গাচ্ছে আসলে কেমন যে হচ্ছে, সেই জায়গাটা তো যেতে পারবো না, এটা যাওয়া সম্ভবও না। কিন্তু একটা ভয়ও কাজ করে, দায়িত্বটা অনেক বেড়ে যায়। অনেক বেড়ে যায়। দর্শক নিয়েছে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। স্বাগত আরেকবার যমুনার নিমন্ত্রণে। আপনারা আছেন, সাথে আছে প্রিয় শিল্পী ফাহমিদা নবী। গান শুনছিলাম, গল্প করছিলাম, আরও একবার ফিরতেছি আড্ডায়। আপু এই যে খুব সুন্দর করে বলছিলে পরিবারের অনেকগুলো ছবি দেখছিলাম, মণিমামার কথা দেখলাম। পরিবারে এরকম বা স্যারের সুবাদে হোক বা পারিবারিক সূত্রে হোক অনেক বন্ধু অনেক সময় হয়েছে। এই যে মণিমামা একজন পারিবারিক বন্ধু, এরকম অনেক বন্ধু তোমার হয়েছে হ্যাঁ। পরিবার সূত্রে, এবং যাদের কাছে তুমি অনেক প্রিয় হুম হুম। এবং যারা আচ্ছা। তোমাকে অনেক বেশি ভালোবাসে, এবং তাদের কাছ থেকে তোমার অনেক 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 বর্ণনা আমরা শুনেছি। ওরে বাবা, যদি তোমার কাছে এরকম খুব কাছের দুটো মানুষের কথা আমি জানতে চাই, একদম দুটো বলা অনেক কঠিন আমি জানি, হ্যাঁ। তুমি কাদের 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 কথা বলবে? বন্ধু, আচ্ছা তুমি না হয় না বলো। আপু তোমার খুব কাছের এবং খুব প্রিয় দুজন মানুষকে হ্যাঁ। একটু তোমার সাথে এই মুহূর্তে দেখা করে দিতে চাই। ক্যান উই হ্যাভ আওয়ার টু গেস্ট প্লিজ? ঈদ মোবারক, ঈদ মোবারক ভাবি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ, ও মাই গড, ওরে আল্লাহ ভাই আপু কি অবস্থা, ঈদ মোবারক। আগে ঈদ মোবারক। কি ভাল লাগছে। মানে এবার আমায় বলতে হবে যে এই যে ঈদের যে আয়োজনে আমরা একটা ছোট্ট ঈদি দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ। তোমায়, এই ঈদিটা মানে তোমার কেমন এটা হয়েছে? এটা কিন্তু খুবই সারপ্রাইজিং। আসলে আমি কল্পনা করিনি, আমি এই ব্যস্ততার মধ্যে এখানে চলে আসে। খুব দুইটা ভালো মানুষ আসলে, যাদেরকে আসলে আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। সারপ্রাইজ হয়েছো? খুবই সারপ্রাইজ, হ্যাঁ, খুবই হ্যাঁ। সারপ্রাইজড। ভাইয়ের কাছ থেকে শুনো। আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের সম্পর্কটা আছে এত চমৎকার যে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়, কিন্তু মজার বিষয় হচ্ছে যে ওনার একটা গুণ খুব ভালো লাগে, খুব অমায়িক, সৎ। এই যে একটু আগে আমি প্যানেল বসে শুনছিলাম, চিৎকার করে ডাকেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে স্টুডিও আছে, কাজ করি, সকালবেলা চা খাওয়ার পর ওনার গান দিয়ে শুরু করি। হ্যাঁ, true, হ্যাঁ, true, এখন হচ্ছে সাদা কালো। হ্যাঁ। ও তো তাই, হ্যাঁ, কেমন লাগছে হ্যাঁ, সাদাকালো? ভালো তো। আর আরেকটা জিনিস হচ্ছে যে তাদের পুরো পরিবারের সঙ্গে আমাদের পরিচয় আছে। ওনার বোন পঞ্চমটা তো আমি কভার করে দিয়েছিলাম এই গানের। পঞ্চমের বউ হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। ছবি তুলে দিচ্ছি। ও বহু থাকে, সব অনেক কিছু, অনেক এবং- গল্প করে শেষ করা যাবে না। হ্যাঁ। তো আমরা হচ্ছে মানে একটা ফ্যামিলি ফ্রেন্ড। আমাদের আবার একটা ওয়ান ডিশ পার্টি হয়, হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায়। ওনার ছাদও আছে, ছাদের মধ্যে অনুষ্ঠান হয়, খুব আমরা মজা পার্টিসিপেট হয় করি। আমাদের, তো আজকে সবাই মিলে আসলে আর ভাবি রান্না যে হ্যাঁ, মজা। হ্যাঁ, মানে এটা তো আপু এই যে তুমি বলছো এখন দর্শকদের আগ্রহ জাগবে, হ্যাঁ। আর এটা কিভাবে এখন সমাধান হবে? আমার তো আগ্রহ জাগছে। শুনো, সমাধানের অনেক ব্যবস্থা আছে। সবার, হ্যাঁ, সবার ঈদের দাওয়াত, সবার। সবারই দিতে ওনার হবে। বাসায় কোনো সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, ওনারা- সবাই আসতে পারেন। ওরা বলতেই থাকবে আসো খাও, রান্না করতে থাকবে আরেকজন। তবে সত্যি এখন তো আসলে বেশি সময় হয় না কারো, আপারা ব্যস্ত অনেক বেশি, ও ব্যস্ত, সবাই ব্যস্ত। আর যেই মানে ফাহমিদা আপা যে কথাটা আগে বললো না যে ওনারা খুব ভালো মানুষ, আমি একটা জিনিস বুঝি যে যে ভালো মানুষ সে সবাইকেই ভালো মানুষ মনে করে। হ্যাঁ, মানে এত সুইট একজন মানুষ ফাহমিদা ভাবি আপা, সামিনা তোমরা তো আপা। হোম মেকার, নিশ্চয়ই ওয়ান ডিশ পার্টির প্রিপারেশন তোমাদের দিক থেকে সবচেয়ে বেশি হয়। এই যে যখন সবাই একত্রিত হওয়া হয়, সময়টা ঠিক কিভাবে কাটে? না, গল্প করতে করতে আবার আপাদের গান, ফাহমিদা আপার গান, সামিনা আপার গান ওর মধ্যে থাকে। আর আমাদের সাথে আবার কানিজ আপাও আছে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কানিজ একটা হাই গ্রুপ আছে। ওই গ্রুপে আমরা, রুফটপ গ্রুপ, ছাদে যখন ছাদ শুধু না, আমাদের যে কোনো জায়গায় আমরা এক হয়ে যাই, এবং হাই আমাদের গ্রুপের নাম। তো সেখানে আমরা শুধুই হাসি, আমাদের কোনো কোনো কারণ নাই, কিন্তু যদি তুমি জিজ্ঞেস করো যে কেন হাসছো, যাই না। হাসছি সবাই। হ্যাঁ, হ্যাঁ, আসলে আসলে চঞ্চল ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে এই যে প্রিয়
ফাহমিদা আপু আপনাদের সবার প্রিয় কেন প্রিয়, একটা কারণ যদি বলতে পারেন। ওই যে বললো হাসিটা, শুধু হাসির কারণে হ্যাঁ, প্রিয়? আর ওই চিৎকার। অনেক সময় একদিন দেখি যে আমাকে দেখেনি উনি ওই বৃষ্টির মধ্যে রিক্সা দিয়ে বেরিয়ে গেছে তিনজন। আমরা যেরকম ইউনিভার্সিটিতে করতাম, ঝালমুড়ি খেতাম, তো এগুলো কিন্তু আমরা অনেক ব্যস্ত থাকি সবাই, উনি বেশি ব্যস্ত থাকেন, সবাই যার যার ক্ষেত্রে ব্যস্ত, কিন্তু ওর মধ্যে যে একটু সময় বের করা এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে যে ওই যে ওয়ান ডিশ পার্টির কথা বললেন, সেটা হচ্ছে যে আমরা বসে ডিসিশন নিলাম যে আমরা সবাই যারা এই লাইনে আছি সবাই একত্রিত হয়ে একদিন সবাই কাজ করি, সবাই পেশাদার শিল্পী, ফটোগ্রাফার আছে, মেকআপ আর্টিস্ট আছে, সিঙ্গার আছে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের অ্যাডভার্টাইজিং লাইনে। তো মজার বিষয় হচ্ছে কারোর উপরে যেন প্রেশার না পড়ে। মনে করেন ওনার বাসায় দাওয়াত, উনি একাই রান্না করছেন সব কিছু, এটা কানিজ আপা ঠিক করলেন। নাসরিন আপা আছে আমাদের সঙ্গে, রেডিয়েন্ট ফ্যাশন ইনস্টিটিউটের প্রিন্সিপাল। তো সবাই রান্না করে নিয়ে আসে যাতে হয় কি চাপটা কম পড়ে। আচ্ছা, আবার দেখা গেল যে কি খাবার শেষ হয়ে যাওয়ার পর অনেক খাবার বেঁচেও যায়, তো আবার ভাগ ভাগ করে সবাইকে দিয়ে দিই আমরা সবসময়। খুবই মজা হ্যাঁ, আসলে। তাই না? হ্যাঁ, তারপর ছবি তোলার ফটো সেশন। আচ্ছা, এই যে এতদিনের যে পরিচয়, এতদিনের সম্পর্ক, এটা শুধু বন্ধু থেকে অনেক বেশি কিছু। শুধু বন্ধু বলে সীমাবদ্ধ রাখতে পারবো না এটা এই আমি সম্পর্ক। বলি, হ্যাঁ। আসলে 100 জন আত্মীয় থেকে একজন বন্ধু অনেক বেটার বাহ, আমি মনে করি। বাহ। সেটা হচ্ছে আমরা। হ্যাঁ, হ্যাঁ, এবং ওই যে আজকে আসতে পারে অনেক ভালো লাগছে এই কারণে। আমার যমুনা না টিভি আমার একটা প্রিয় সত্যি কিছু টেলিভিশন। বলতে পারছি না, আমার খুবই মানে হয় না কখনো কখনো ভাষা হারিয়ে যায়। এবং জীবনের সেরকম। খুব আবেগী মুহূর্তেও একজন একজনকে পাশে পাওয়া হয়েছে। ভাইয়া, এই গল্পটা একটু শুনে ফেলি আমরা। এই যে ওনার ব্যাপারটা বলে যে ওই যে উনি যে বিনয়ের ব্যাপারটা বললাম, যে একদিন ওনার অনুষ্ঠানে একটু দেরিতে গিয়েছি, এটা সম্ভবত বেঙ্গল গ্যালারিতে ছিল, হ্যাঁ। গান চলছে। তো আমার জীবনে এটা অনেক বিরাট ব্যাপার যে উনি গান থামিয়ে বললেন যে আমার দুইটা প্রিয় মানুষ এসছে আমার অনুষ্ঠানে। উনি পরের গানটা আমাকে উদ্দেশ্য করে গেলেন, তার পরের গানটা আমার ওয়াইফের মৃত্যুকে উদ্দেশ্য করে গেলেন। এটা কিন্তু গ্রেট অনার ফর মি। আরেকটা জিনিস বলবো না আমি, যে আমার দুইবার হার্ট অ্যাটাক হয়েছে 2007-2010-এ। তো 2010-এরটা খুব ডেঞ্জারাস ছিল, বাঁচার কথাই ছিল না। তো আমার যখন জ্ঞান ফিরেছে সিসিওতে, আমি তাকে দেখি আমার ওয়াইফ কাঁদছে আর আমার দুই গালে দুজনের হাত, আমি খেয়াল করতে পারছি না। তো ডান দিকে তাকে দেখি ফাহমিদা আপা, বাঁ দিকে দেখি কানিজ আপা। এটা আমার অনেক মনে থাকবে, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছিল সেদিন আর কি। হ্যাঁ। তো বলেছিল যে চঞ্চল ভাই আমরা আবার গান শুনবো, আবার ওয়ান ডিশ পার্টি করবো, আবার আবার স্যুপ খাবো, আবার ফুচকা আনন্দ খাবো। করবো, হ্যাঁ, সব তাই না? করবো। হ্যাঁ, এটা আমি কোনোদিন ভুলবো না যতদিন আমি বেঁচে আছি। এরকম ফুচকা খাওয়ার কি আমাদের কোনো কমন প্লেস আছে, নাকি ওই যে রুফটপ পার্টিতে, ওয়ান ডিশ পার্টিতে? এনিওয়্যার, যে কোনো সময়, যে কোনো যে জায়গায়। কোনো সময় যে কোনো জায়গায় এটা হতে পারে, কোনো এটা প্রিয় কোনো জায়গা ব্যাপার নেই? না। না, আমাদের যেখানে যাই সেটাই প্রিয় হয়ে যায়। প্রিয় মানুষরা একসঙ্গে থাকলে সব জায়গায় প্রিয়। বাহ, ভাবি খুব সুন্দর করে বলেছে, প্রিয় মানুষরা একসাথে থাকলে একসাথে যে কোনো থাকলে। জায়গা প্রিয়। ভাইয়া ভাবি দুজন এসছো, ধন্যবাদ। সেই সাথে ঈদ Thank you, মোবারক। আর ভাবি। একটু খালি বলতে চাই যে তোমরা যখন এই আড্ডায় বসো, নিশ্চয়ই তোমাদেরও কোনো প্রিয় প্রিয় গান নিয়ে গিয়ে শোনো। হ্যাঁ, যদি এই মুহূর্তে একটু রিকোয়েস্ট করতে বলি যে আমাদের প্রিয় শিল্পী আমাদের সামনে আছে, তার কাছে একটা গান শুনতে চাই ঈদের এই সময়। আমি তো ওই কোন গানটা? সাদা কালো গানটা শুনতে চাইবো, বাকিগুলো তো সাদা সব কালো। মুখস্থ, ঝরঝরে বাবা। মুখস্থ, ওইটাই সব গান CD শুনতে চাইবো। আসলে হ্যাঁ, ওনাদের কাছে। সব আছে আমার কাছে। আবার আমার ওই গানটা খুব তুমি কি ভালো বলো লাগে। আসবে? হ্যাঁ, আমি জানি। আচ্ছা, এখানে 4 লাইন হোক। হ্যাঁ, এই করো তো আচ্ছা, ওনাদেরকে নিয়ে, ঠিক হোক। আছে? অতিথিরা থাকুক, হুম। আমাদের প্রিয় শিল্পী থাকুক, আমরা 4 লাইন গান শুনে ফেলি। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। তুমি কি নীল মেঘে ঢাকা আকাশ
a Thank great you. honor for me. অনেক ভালো থ্যাংক ইউ হ্যাঁ ভাইয়া, অবশ্যই থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাবি এসছো, আমাদের সময় দিয়েছো। ছবি হয়ে যাবে আমাদের একটা ছবি হয়ে যাবে, Please. আমাদের এইভাবে একটা ছবি হয়ে যাবে, আমাদের একটা সেলফি হয়ে যাবে। এইভাবেই এইটা কিন্তু যাবে। আমরা একটা সেলফি তুলবো, তবে তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, আমাদের যমুনার নিমন্ত্রণ এই আয়োজনে কথা হচ্ছিল আমাদের সবার প্রিয় ফাহমিদা নবীর সাথে, এবং দুজন অতিথি আমাদের সাথে আছেন। সেলফি তুলবো, এই জন্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। বিরতিতে যখন গিয়েছি সেলফি তোলা শেষ হয়ে গেছে, যমুনার নিমন্ত্রণে প্রিয় শিল্পী ফাহমিদা নবীর সাথে কথা বলছিলাম, সেলফি তোলা শেষ। খুবই ভালো লাগলো কিন্তু সারপ্রাইজ দেখে। হ্যাঁ খুবই একটু সারপ্রাইজড, মানে আমি মানে আমরা দেখি এরকম করে আর কতখানি তোমার সারপ্রাইজ করা যায়। তবে আপু 4 লাইনের গান শুনলাম, চাললাই না একটা অন্তরা করেছি। হচ্ছে না আর কি, মন ভরছে ও, না। আর একটু পুরো গান গাইতে হবে? শুনতে হবে আর কি। ওকে ওকে স্টেজ ইজ ইয়ার্স, পুরো একটা গান শোনাই। শুনবো। যদি আকাশের নীল বেদনা ছড়ায় তোমার বুকে, যদি সাগরের জল ধরে রাখো ওই দু চোখে, আমি আকাশ হব, আকাশ হব, আকাশে ওড়াবো তোমাকে। ও আমি সাগর হব, সাগর হব, সাগরে মেশাবো তোমাকে। যদি আকাশের নীল বেদনা ছড়ায় তোমার বুকে, যদি সাগরের জল ধরে রাখো ওই দু চোখে। নীল বেদনা
যদি আকাশের নীল বেদনা ছড়াই তোমার বুকে, যদি সাগরের জল ধরে রাখো ওই দু চোখে, আকাশ হব, আকাশ হব, আকাশে ওড়াবো তোমাকে। ও আমি সাগর হব, সাগর হব, সাগরে মেশাবো তোমাকে। আহা, স্বাগত আরেকবার যমুনার নিমন্ত্রণে। আপনারা আছেন, সাথে আছে প্রিয় শিল্পী ফাহমিদা নবী। গান শুনছিলাম, গল্প করছিলাম, আরও একবার ফিরতে চাই আড্ডায়। পরিবারের যে ছোট যারাই ছিল তাদেরকে আগলে রেখেছো, ভালোবাসা দিয়েছো। সবাই তো দূরে চলে গেছে, এখন যে যার মতো ব্যস্ত। ব্যস্ত মিস করো না? মিস করি মানে কি, আমি তোমাকে একটা কথা সত্যি বলি, আমি সবসময় ওই মোমেন্টটাকে নিয়ে বাঁচি। আমি ওদেরকে মিস করার কোনো চান্স নাই, কারণ ওরা সবসময় আমার মনের ভিতরে। আমি এই কথাটাকে আসলে না বলে বলতে চাই, আমি ওই আয়োজনটাকে বারবার ফিরে পেতে চাই। বাহ, খুব সুন্দর করে যখন তুমি আয়োজনের কথা বলছো, হ্যাঁ, দেখি এরকম একটি আয়োজন আমরা তোমার জন্য তৈরি করতে পারি কিনা। পঞ্চম, ও মাই গড, আল্লাহ, ও তো থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগতেছে পঞ্চম আসছে। প্রথমেই ভাইয়া যমুনার নিমন্ত্রণের আসলে এই বড় বোন আয়োজনে। তো আমি, হ্যাঁ, মানে thank ওদেরকে you. আসলে ওইভাবেই আর কি রাখি, মানে কি বলবো, ও আসছে, আমিরা কই? মানে এই যে বড় বোন, তো বড় বোন শুধু শাসনই করেছে নাকি আবার জ্বালাতনও সহ্য বলো, করতে হয়েছে? ও বলো জ্বালাতন সহ্য করতে হয়েছে, হয়নি? কি বলছো? না আসলে আমরা ভাইরা খুব লক্ষ্মী। শাসনটাই খুব আদরের মতো ছিল, সো ওইটাকে খুব রুড কিছু মনে হয়নি। আচ্ছা, রুট কিছু মনে হয়নি? না ভাই কি খুব না, লক্ষ্মী না। ছিল? পঞ্চম, হ্যাঁ। পঞ্চম অনেক জ্বালায় সবাইকে, কারণ ও তো সবার ছোট, আর হলো ওর অনেক মজার মজার ঘটনা আছে। একটা একটু শুনে ফেলি। ওটা পঞ্চম বলবো? হ্যাঁ। ওই করতো কি, আমাদেরকে সবাইকে জ্বালানোর জন্য, ঈদের আগেই তো না পঞ্চম? হ্যাঁ অবশ্যই। ও করলো কি, খাটের নিচে ওই লুকিয়ে থাকলো। তারপরে আমি, মা, সুমা, সবাই আমরা কিন্তু পাগলের মতো ওকে খুঁজছি, আর অন্তরা বলে না। একটু পর পর ও যে খাবার দেয় পঞ্চমকে, এবং এটা চলতে থাকলো কিন্তু রাত রাত পর্যন্ত। আচ্ছা, এবং আমরা যখন এক পর্যায়ে যখন পুলিশের কাছে যাচ্ছি যে আমার ভাই কোথায়, আমরা কিন্তু কান্নাকাটি, আম্মা শেষ একদম, আমরা সবাই শেষ। তখন সে বের হলো খাটের নিচে থেকে এবং বললো যে করলাম। আচ্ছা, এটা কেন করলাম একটু ভাইয়ার কাছ থেকে না শুনে। এটা আসলে একটা মানে এক্সপেরিমেন্ট করার জন্য যে কি হয়, কারণ খাটের নিচে লুকানোর জায়গা ছিল, আর আচ্ছা। বাইরে যেয়ে ঘোরার তো দরকার নেই, বাসা ঘরে থেকেও জ্বালাতন থেকেই করে। পেইনটা দেওয়া যায়। পেইন, মানে কি আশ্চর্য বিষয়, কি জ্বালানো, চিন্তা সো করো। মানে অনেক বড় খাট ছিল আর নিচে অনেক কিছু ছিল, তো সো ওখানে কেউ চিন্তাই করবে না যে এখানে কেউ থাকতে পারে, লুকায় থাকতে পারে, এই চিন্তাটা কখনোই আসবে না। আচ্ছা, সো এটাই বেস্ট প্লেস। এই দুষ্টু মিষ্টি কথাগুলো তো শুনলাম, একটু সিরিয়াস একটা কোশ্চেন, অনেক সিরিয়াস, আমরা সবাই সিরিয়াস। হ্যাঁ, আপনি নিজেও ভাইয়া তুমি নিজেও মিউজিক করো, জি। হ্যাঁ, ঠিক ওই জায়গা থেকে একটু পর্যালোচনার যদি জিজ্ঞেস করি, যে আপু কতখানি মন মতো গান গায়, পঞ্চমের মন মতো গান গায়? না না না, ও আসলে মানে ক্রিয়েটিভ চিন্তা করে, সবসময় ভালো কিছু করার, দ্যাটস দ্য পজিটিভ থিং অফ অ্যান আর্টিস্ট। আমার কাছে মনে হয় যে ভালো কিছু করার অনেক সময় অনেক ধরনের অবস্ট্যাকলস থাকেই,
বাট এর মধ্যেও পজিটিভ জিনিসটা আছে আর কি, যে ভালো কিছু ক্রিয়েট করুক। অনেক সুন্দর গান আছে যেগুলো আমার অনেক প্রিয়, রাইট? সো দ্যাটস দ্য থিং, এটাই একটা আর্টিস্টের হওয়া উচিত। ভাইকে ইদি দেওয়া হয়ে গেছে না? খুব মিষ্টি করে করে বলছে ভাই। দিয়ে দিয়েছে না আপু? ইদি দিয়ে দিয়েছে। ওটা আসলে পঞ্চমকে না, এখন তো আসলে ঈদি পায় হলো ভাগনা ভাগ্নি। ও আচ্ছা। না, ভাই- ওটা তো আমরা অন্যভাবে দিই। এটা- আচ্ছা, অন্য আর ভাবে সব ফারাসার হাতে যায়, মানে ওর আচ্ছা। বউর হাতে। আচ্ছা, এখন সবকিছু ওর হাতে যায় এমনই চলে। হয়, ভাইরা এভাবেই দূরে চলে যায়, ভাইদের দূরে সরিয়ে দেয়। আচ্ছা, না, একটু না, ভাইয়ের না, গান কেমন লাগে একটু শুনি। পঞ্চমের গানের চেয়ে আমরা মিউজিকটা ওর বেশি পছন্দ করি বাসায়। আর ও আমাদেরকে অনেক জ্বালায়। ওর রেকর্ডিংয়ে গেলে বলে যে কিছু হচ্ছে না, আজকে বাদ দাও, আরেকদিন করো, ঠিক করে গান তুলো। তারপরে এবং ওর কম্পোজিশন তো আসলে পঞ্চমের কম্পোজিশন নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে, কারণ ও আসলে মানে মাথা থেকে পা পর্যন্ত একটা মিউজিক, এবং ও মিউজিক ছাড়া থাকা এটা আসলে খুবই মানে হয় না। এবং ওর মিউজিকে আমরা যখন গান করি খুব একটা অন্যরকম একটা অন্য লেভেলের গান হয়। ওর ট্র্যাক অনেক সুন্দর। আচ্ছা, এই যে আপু এত মিষ্টি মিষ্টি করে বললো, মানে বোধহয় এবার ইদিটা নিজের ভাগেরটা আর দিচ্ছে না, ভাগনা ভাগের ভাগেরটা যাচ্ছে আর কি। হ্যাঁ, দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিবে। আচ্ছা, একটু একটা জিনিস দেখানোর আছে। দুজনকে এখানে পেয়েই গেছি, দুজন আমাদের সাথে আছে, এই মোমেন্টটাকে আর মিস করতে চাই না। এটা আব্বার সাথে আমাদের লাস্ট ছবি, হ্যাঁ পঞ্চম। হ্যাঁ, মানে একসাথে আর কি, হুম। রাইট? মানে রাজিয়া সুলতান রোডে, আমরা রাইট? এই খালাটা আমার খালাটাও নাই। মানে আব্বার পাশে যিনি বসেন, আমার খালা, বন্যা খালা, আমাদের প্রাণ। এটা হচ্ছে পঞ্চম। আমাদের ছবিটা কোথায়? এটা আরো আগে, ওই রাজিয়া সুলতান রোডে। হ্যাঁ হ্যাঁ, অন্তরা সুন্দর। এটা পঞ্চমের চেহারাটা না পুরা আয়াজের মতো, মানে ওর এখন আমার মনে হচ্ছে কি আয়াজ বসে আছে, আর এদিকে আমিরা, অন্তরাকে দেখো আমিরার মতো লাগছে। ঠিক কোন সময়কার? এটা হচ্ছে আমাদের রাজিয়া সুলতান রোডে। 70s 78-এ 78 আমি 78 তখন দিকে। ক্লাস 9-এ না, তখন 79-এ এটা। 79 হ্যাঁ। এখনো কি খুব আয়োজন করে বসে এরকম পুরনো আমাদের দিনের ছবিগুলো এরকমই, দেখা আমরা হয়? এরকমই, হ্যাঁ হ্যাঁ, আমরা এরকমই। আমি এখনো তোমাকে দেখা বললাম না, এরকমই এই সিরিয়াস মোমেন্টগুলো। সিরিয়াস আড্ডা, আমাদের আড্ডা, মানে এবং খাওয়া দাওয়া চলতে থাকে। আর ও তো ভোজন রসিক সমানে, ওর বউ খুব রান্না করে, আমরাও করি, খেতেই থাকি, গান হতে থাকে। আচ্ছা, আড্ডা হয়। এই ঈদের সময় আপু যখন রান্না করে, ঠিক আপুর রান্না করা প্রিয় ডিশ কোনটা, যেহেতু পঞ্চম খেতে খুব পছন্দ করে? ও আসলে মানে এখনকার দিনে আমি ওর বাসায় গেলে দাওয়াতে সমস্যা নেই, ভাবি কিচ্ছু মনে করবে না, আপুর ডিশ না, না। মজা বললে ভাবি ও কিচ্ছু মনে এখন করবে না। মানে আগের মতো যে কমন বিফ বা এই ধরনের, ও এক এক ধরনের এক্সপেরিমেন্ট করে রান্না করে। আর আর এই টেস্ট এগুলা করে কি এটা? এগুলা কিন্তু আমি নাম জানি না, বাট খুব ভালো। না, আমরা আসলেই এখন যেটা ইচ্ছা সেটা রান্না করি। এখন নতুন আইটেম, মানে নতুন নাম, এগুলা নামও আমি জানি না আচ্ছা। honestly। এই যে আদরের যে ভাইটার এখন যিনি দেখছেন, হ্যাঁ। দেখে রাখছেন, তার প্রিয় খাবারগুলো যিনি রান্না করছেন, এই মানুষটি আপনাদের ফারাসা। পরিবারে যখন আসলো, হ্যাঁ পরিবারে যখন আসলো, ঠিক ওই- ফারাসা একদম আমাদের মতো, আচ্ছা, মানে ওকে আমাদের আসলে বউ বললে ভুল হবে, মানে আমাদের একটা বোন, এবং আমাদের সাথে মিলও চেহারায়। আমার জন্মদিন আর ওর জন্মদিন একসাথে, মানে বাহ। ওর 3 তারিখে জানুয়ারির, আমি 4 তারিখে। বাহ, তো আর ও আমাদেরকে খুব বুঝে, আমরা ওকে খুব বুঝি। মানে এখন পঞ্চমের সাথে কথা হয় না বেশি, আমার সাথে কম খাতির আর কি। ফারাসাই আমাদের সব। এমনই হয় আর কি, ভাইদের ক্ষেত্রে এমনই হয়। না ফারাসা খুবই একটা ভালো মেয়ে, মানে সেই আমি মানে lucky। ভাইরা বিয়ে করার পরে ভাইয়ের বউয়েরা খুব আপন ও হয়ে যায়, আচ্ছা, তারপরে ভাইয়েরা। তুমি বিয়ে করেছো? বাই ডিফল্ট। এইটা একটা অনেক কঠিন প্রশ্ন, না এখনো হয়নি, এই আচ্ছা, ঘটনা এখনো তাহলে ঘটেনি। বুঝবা। ঠিক আছে, ওই পর্যন্ত যেতে চাই না, বাট পঞ্চম থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো। আর মানে আমার খুবই ভালো লাগছে এখানে এসে, মানে একটু ফিলিংস শেয়ার করা। যমুনা টিভিকে ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর Thanks, যেতে যেতে পঞ্চম। ঠিক আপুকে যদি কোনো গানের রিকোয়েস্ট করতে হয়, ঠিক কোন গানটা রিকোয়েস্ট করে যাব? কঠিন হয়ে গেল? এটার Okay. গানটা আমার খুব ভালো হ্যাঁ, লাগে। একটু আচ্ছা। রিকোয়েস্টটা একটু শুনে ফেলতেছি। আপুর কাছে কোন গানের রিকোয়েস্ট? ভালোবাসার কোনো মানে নেই, নিপর ভালো। সুর, গোলাম মোর্শেদের লেখা খুব সুন্দর একটা Fantastic. গান। আমরা একটু আচ্ছা, শুনে নিই। শোনাবো। হ্যাঁ, আমরা একটু এখনই শুনে নিই। শোনাবো? Okay, হ্যাঁ, একটু thank you. একটু ওকে শুনে নিই। পঞ্চম।
পঞ্চম ভাইকে বিদায় জানাচ্ছি আর দর্শক নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি, কারণ বিরতির পর যখন ফিরবো সাথে এসে আরো গান শুনবো। পঞ্চম যে গানটা গাইতে বললো এটা খুব সুন্দর একটা গান, অনেকেই পছন্দ করে। সামিনারও অনেক প্রিয়, বাচ্চু ভাইয়ের অনেক প্রিয়, আমি সবসময় বলে। যার কথা কাগজে লেখা নেই, সে মনে পাতায় পাতায় নাম লিখে তার চলে গেল দূরে। কি করে এখন বলো নিজেকে সান্ত্বনা দে, ভালোবাসার কোনো মানে নেই, কোনো মানে নেই, আসলে মানে নেই, ভালোবাসার কোনো মানে নেই, কোনো মানে নেই, আসলে মানে নেই। অল্প গাইলাম আর কি। ভাইয়ের রিকোয়েস্ট এইভাবে করে যদি বোন রাখতে শুরু করে তবে ভালোবাসার অন্য সংজ্ঞা হয়ে যাবে, ভালোবাসার কোনো মানে নেই। কোনো মানে নেই, একদমই একদমই কোনো মানে নেই, এরকম হয়ে যাবে। আচ্ছা আপু, ওই যে ভাইদের আগলে ধরে রাখা, বোনকে আগলে ধরে রাখা, এইভাবে আস্তে 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 করে এতগুলো সময় পার করছো, মোমেন্টগুলোকে ধরে রাখছো, এখন তোমার নিজের সন্তান হয়েছে, হুম। সেই সন্তান বড় হয়েছে, কখনো কি মনে হয়েছে এই ভালোবাসায় কিছুটা কমতি হয়ে যাচ্ছে, মানে একদম ব্যালেন্স করে ভালোবাসতে পেরেছো? দায়িত্ব এমন একটা বিষয়, এটা আসলে না, আমার যখন বিয়ে হয় পঞ্চমের অনেক জ্বর হয়েছিল। আমার বিয়ের পরে মানে আমি চলে যাচ্ছি, পঞ্চমের 104 ডিগ্রি জ্বর। এটা আমাকে যখনই মনে হয় আমার, আমি কিন্তু এখনও আমি ওখানে ফিরে যাই, ওই যে ওইটুকু। তো মানে আরেকটু বড় ছিল তখন, তো আমরা ছোট। ওই জায়গাটা থেকে আমার না আসলে কেউ কারো জায়গা নিতে পারে না। বোন, ভাই, মা, বাবা, যার জন্য যেটুকু দায়িত্ব। আনমনের কাছ থেকে কখনো কোনো কমপ্লেন এসছে, মা তুমি খালাদেরকে বেশি ভালোবাসছো, আমাকে বাসছো না? আমার মেয়েটা না আসলে খুবই একটা লক্ষ্মী মেয়ে, সত্যি কথা বলতে কি, ও সবাইকে ভালোবাসে অনেক। এবং যখন তেজি, সামিনার মেয়ে তেজি হলো, ওকে আমি 8 মাস আমার কাছে ছিল, ওই সময় আনমোল কিন্তু ওর জন্য জায়গা ছেড়ে দিয়েছে। তারপরে ওর একটা কাজিন ছিল রাসেন, ওকে আমি মানুষ করেছি ওর জন্য। মানে ও তো আরও ছোট ছিল, ওকে দেখতে হতো বেশি, তো ও চুপ করে বসে থাকতো। তো ও দেখেছে আমার এই বিষয়টা যে সবাইকে ভালোবাসতে হয়। তো সেই জায়গাটা থেকে ও কী করতো, আনমোল ছোটোবেলায় কেউ মেহমান আসলে বাসায়, ও সবাইকে খালি পিরিচ এনে দিত, চামচ আর পিরিচ, হ্যাঁ, কিছু খাওয়ার নাই ওর ভিতরে, জানে যে এটা করতে হয়, সবাইকে খাওয়াতে হয়। তা এখন যেটা হয়, আনমোল অনেক বড় হয়েছে এবং আনমোল আসলে আমার জায়গাটায় এখন সে দাঁড়িয়েছে এবং সবাইকে সেইভাবে ভালোবাসে। না, এই যে ভালোবাসার এত সুন্দর কথাগুলো শুনছিলাম, একটু দেখতেও চাই। হ্যাঁ, এটা আমার কাজিনের বাসায়, আনমোলের বাবা আর আমি, আনমোল। আনমোলের তখন দাঁত পড়েছে প্রথম, হ্যাঁ, দুটো দাঁত নেই দুটো সামনে। দাঁত নেই সামনে। এটা পঞ্চম তখন দিল্লিতে যাবে, আমরা একটা রেস্টুরেন্টে গেছি সবাই মিলে, পড়তে যাচ্ছে আর কি, মাঝে মাঝে আসতো, তখন আমরা চাইনিজ খেতে গেছি একসাথে। কত সালের কথা এটা? এটা হচ্ছে 98। এই যে আনমোলের বাবাকে দেখছি, আনমোলকে দেখছি, অনেকগুলো গল্প শুনেছি, অনেকগুলো কৌতূহলী চোখ, অনেকগুলো হাসি মুখ এখানে দেখতে পাচ্ছি। ঠিক জীবনের এই যাত্রাটা কবের দিকে শুরু হয়, কোন সালের দিকে শুরু হয়? এটা আমার বিয়ে হয়েছিল 87-এ, 1987। হ্যাঁ,
মানে তখন একদম আমি পরিবার থেকে অ্যারেঞ্জ করে নাকি? হ্যাঁ, মানে আমার ওর সঙ্গে একটা সম্পর্ক ছিল। আচ্ছা, তারপরে আমাদের বিয়ে হয়। বাহ, তারপর আনমোল, এই তো ইন্টারেস্টিং। আচ্ছা, এই যে গল্পগুলো জানছিলাম, এই যে গল্পগুলো সবচেয়ে শুনছিলাম, দুঃখের বিষয় হচ্ছে, দুঃখের না আসলে, যাত্রাটাই এমন, জীবন এভাবেই পার হয়ে যায়। আনমোলের বাবা কিন্তু এখন বেঁচে নেই। জীবন এমনই, বাস্তবতা অনেক কঠিন। এই যে একটা সম্পর্কের মানুষের চলে যাওয়া, তার শূন্যতা তৈরি হওয়া, যখন নিজে গুনগুন করে গান গান, হুম। তখন আপনার গানের কতটা অংশ জুড়ে উনি থাকেন? বা এই যে ভালোবাসার যে মানুষগুলো ছিল জীবনে, এই মানুষগুলো ঠিক কতটা অংশ জুড়ে থাকে গানের? স্মৃতির পাতায় কতটা অংশ জুড়ে থাকে? আসলে এক একটা সময় এক একটা গল্প, এক একটা অধ্যায়, অনেক কিছু। এত নীরব বোধহয় আমাদের স্টুডিও এই পর্যন্ত কখনো ছিল না। ঠিক যখন কথা বলছি আপু তোমার সাথে, আহ, এই 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 পুরো আবেগটাকে একটু একটু ধরে রাখতে চাই। এই পুরো আবেগটার, আমি জানি পুরো আবেগটা তোমার আরও বেশি শক্তিশালী করেছে গান গাওয়ার ক্ষেত্রে। যখনই আবেগে কিছু চিন্তা করো, তখন তোমার এই সত্যিকারের আবেগগুলো তোমাকে প্রভাবিত করে গান গাওয়ার সময়। ওনার কোনো পছন্দের গান যদি থেকে থাকে, যা তোমার কাছ থেকে উনি খুব শুনতে চাইতো, যদি আজকে আমাদের একটু করে শুনিয়ে দেওয়া যায় একটা গান, পুরো গানটা একটু শুনতে চাই। স্টেজ ইজ ইয়ার্স। জীবনটা কিছু নয়, শুধু এক মুঠো ধুলো, চৈতে বাতাসে ওড়া শিমুলের তুলো। জীবনটা কিছু নয়, শুধু এক মুঠো ধুলো। এই গানটা খুব গাইতো। আর যদি বলি যে আমার কোন গানটা খুব পছন্দ করতো, এই অন্ধকারায় বসে দিন কেটে যায় তোমায় ভেবে ভেবে। এই বন্ধ খাঁচায় বসে দিন কেটে যায় তোমাকে ভালোবেসে। এনিওয়েজ না গাই। পুরো আয়োজনের ঠিক এই সময়টা একটা বিরতি অনেক বেশি প্রয়োজন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি। আপনাকে বলছি, টিভি সেটের সামনে যিনি বসে আছেন, স্বাগত আরেকবার। যমুনা নিমন্ত্রণে প্রিয় শিল্পী ফাহমিদা নবীর গল্প শুনছিলাম গানগুলো, ফাহমিদা নবীর গল্প, গল্প এবং গান, গল্প শুনছিলাম, গানও শুনছিলাম। গল্প আসলে হ্যাঁ, অনেক অনেক অনেক, অনেক। জীবনের গল্পগুলো অনেক লম্বা। এইবারও তুমি ঈদের পর ট্যুরে যাচ্ছ, একটা ঘুরতে হ্যাঁ। যাচ্ছ বন্ধুরা সহ। বন্ধুরা, হ্যাঁ, কিভাবে জানলা? জানলাম আর কি কোনোভাবে। তুমি এই যে ট্যুরে যাচ্ছ, এই গল্পটা আমরা জানি। আর নানুর কথাটা এসেছিল, নানুর কথাটা একটু করে বলি। নানু তোমাকে একটি জিনিস খুব সুন্দর করে বারবার মনে করে দিত, বোবার কোনো শত্রু নেই। একদম, জীবনে কি হ্যাঁ। তার প্রতিফলন রয়েছে? হ্যাঁ। বেশি আমার নানি সবসময় বলতো বোবার শত্রু নেই, কারণ নানি এতগুলা ছেলে মেয়ে, নাতি নাতনি, তারপরে পাড়া পড়শি সবাই নানির ভক্ত, সবার সঙ্গে খুশি মনে কথা বলতো। আমি নানি কিন্তু আমার জীবনে একটা আইডলও, তাকে অনুসরণ আমি সবসময় করি। তো নানি বলতো কি, অত কথা বলিস না বোন, বোন বলতো, আচ্ছা, হ্যাঁ অত কথা বলিস না, বোবার শত্রু নেই, কম কথা বলবি, রাগ কম হবে। বাহ। এই 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 যে সঙ্গীতের যে চর্চা, নানুরা তো কাছে থাকা আছে, নানু কি গুনগুন করতো? হ্যাঁ, আমার নানি আমাদের সবার গান শুনতো এবং আমার বাবার ফ্যান ছিল। আবার আমার বাবা কিন্তু আমার নানির ভাগনা হয়। আচ্ছা হ্যাঁ, আমার আব্বা আম্মা খালাতো ভাই বোন। আচ্ছা, তো
নানি তো আব্বার গান যেদিন হবে সে টেলিভিশনের সামনে কেউ থাকতে পারবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের গান শুনতো, আমাদের গান খুব মন দিয়ে শুনবে, সবার গান, বাংলাদেশের সবার গান খুব শুনতো। বাহ, নানি মানে অন্যরকম। এই যে গানের চর্চাটা নানি, পরিবার, আমার নানি। হ্যাঁ নানির পরে কি যেন একটা অনেকগুলো হাসি, অনেকগুলো পজ, অনেকগুলো গ্যাপ হ্যাঁ। আছে। নানির মানে অনেক কিছু। হ্যাঁ, একদম। আচ্ছা, নানুকে একটু ডেডিকেট করি, একটা গান শুনি। কোন গানটা শুনবো? আচ্ছা, একটু একটা আনন্দ মজার আনন্দ, গান, একটু মজার আনন্দ। মজার। হ্যাঁ, একটা গান নাতনি আর শোনাই? নানুর সম্পর্কটাই অন্যরকম হয়। হ্যাঁ, একটা বৃষ্টি চেয়ে মন একটা গান, বাহ, সুন্দর একটা গান শুনে নি। হ্যাঁ, ওকে। বৃষ্টি চেয়ে মন যদি মেঘে ভাসতে চায়, নীল আকাশ খুঁজে আর লাফি, জল চেয়ে চোখ যদি আজ ভিজতে চায়, ভালোবাসা খুঁজে মন নেবে কি? বৃষ্টি চেয়ে মন যদি মেঘে ভাসতে চায়, নীল আকাশ খুঁজে আর লাফি, জল চেয়ে চোখ যদি আজ ভিজতে চায়, ভালোবাসা খুঁজে মন নেবে কি? ফেলে রাখা সিতারের কাঁটায় ঝংকার তোলে ষড়যন্ত্রী, আবেগের ছোঁয়া যদি খুঁজে পায়, সেই সুর ঝরাবে কি বৃষ্টি? ফেলে রাখা সিতারের কাঁটায় ঝংকার তোলে ষড়যন্ত্রী, আবেগের ছোঁয়া যদি খুঁজে পায়, সেই সুর ঝরাবে কি বৃষ্টি? বৃষ্টি চেয়ে মন যদি মেঘে ভাসতে চায়, নীল আকাশ যে আর লাকি, জল চেয়ে চোখ যদি আজ ভিজতে চায়, ভালোবাসা খুঁজে মন নেবে কি? বাহ বাহ। এই যে আপু যখন গানগুলো তুমি যখন গানগুলো গাও, সেক্ষেত্রে কি তোমার কোনটা তোমার সাথে যায় এই বিষয়টাকে হ্যাঁ, তুমি হ্যাঁ, বেশি হ্যাঁ। প্রাধান্য দাও, নাকি চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিলাম, করে ফেললাম? অনেক সময় গানকে চ্যালেঞ্জ হিসেবে নেই, চ্যালেঞ্জ হিসেবে নিতেই হয়। জীবনের সব কিছু চ্যালেঞ্জ, কিন্তু সত্যি কথা, এটা কিন্তু সত্যি। কারণ চ্যালেঞ্জ হিসেবে না নিতে পারলে জীবন থেমে যাবে। সব কিছুই কিন্তু একটা চ্যালেঞ্জ। আর একটা গানকে সুন্দর করে যদি বলি যে আমার রূপ দিতে হবে, সেই জায়গাটায় আমার মতো করে নিয়ে আসা, এটা কিন্তু যে কোনো কাজেরই একটা ধর্ম, ধ্যান। মানে আমি আমার মতো করে জিনিসটাকে গল্পে, এই যে একটা কথা হলো না, গল্প। হ্যাঁ গল্প, কারণ গান হচ্ছে এক ধরনের গল্প। সেই গল্পটাকে তৈরি করা আমার কাজ। কারণ আমি যদি ওই জায়গাটায় না নিয়ে যেতে পারি, যেখানে আমি একজন শ্রোতা বা দর্শককে নিয়ে যেতে চাচ্ছি, কল্পনায় সেই ছবিটা গানে গানে যদি সে না যেতে পারে, তাহলে সেটা আমার তো একটা অপারগতা। আচ্ছা আপু, এই তোমার গল্প বলার ক্ষেত্রে নিশ্চয়ই অনেক 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 অনুপ্রেরণা সবসময়ই ছিল, ভালো লাগা, ভালোবাসা ছিল অনেক এই গল্পগুলো বলার মধ্যে। তোমার অনেক গুণগ্রাহী রয়েছেন, আচ্ছা, তোমাকে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে এমন অনেক মানুষ রয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয়, অনেকে
এই যে ফাহমিদার কাছ থেকে আরো আরো অনেক কিছু চায়, আরো অনেক কিছু খুঁজে তার আচ্ছা। গায়কির মধ্যে, আচ্ছা, এরকম খোঁজ করব না, তবে তোমায় ভালোবাসেন, তোমার গান পছন্দ করেন এরকম একজন মানুষের গল্পটা একটু শুনি। আজকের দর্শক শ্রোতারা যে ফাহমিদা নবীকে চেনেন, আমি যখন তাকে প্রথম দেখি তখন সে কিন্তু এরকম ছিল না। সে তখন ছিল একটা ছোট্ট বাচ্চা মেয়ে। তার আব্বা মাহমুদুর নবীর সঙ্গে আমার বেশ হৃদ্যতা ছিল। ভরাট স্নিগ্ধ কণ্ঠের অধিকারী মাহমুদুর নবী সেকালে অসাধারণ গায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তার মেয়ে অন্তত দুজন তার বাবার সেই ঐতিহ্যকে রক্ষা করেছে এবং আজকের বাংলাদেশের দুজন সেরা সঙ্গীত শিল্পী হিসেবে দেখা দিয়েছে। এই ফাহমিদা নবীকে আমি আবার একসময় অন্যভাবে একটু চিনলাম, যখন সে সত্যি সত্যি তার পারিবারিক ঐতিহ্যকে ধারণ করল। আমি তখন টেলিভিশনে চতুরঙ্গ নামে একটা অনুষ্ঠান করতাম। হঠাৎ একদিন দেখলাম যে সেই অনুষ্ঠানে ফাহমিদা এসেছে। এখনও আমার মনে আছে, খুব সম্ভব সাদা পোশাক ছিল, একেবারে লম্বা পোশাক, এবং একটা খুব সুন্দর গান গেয়ে সবাইকে মুগ্ধ করল। তখন আমার নিজেরই মনে হয়েছিল যে ও একদিন খুবই ভালো গায়িকা হবে, এবং সে সেটা হয়েছে। লুকোচুরি লুকোচুরি গল্প আজকে তো প্রত্যেক মানুষের কণ্ঠে এ গান আমরা পাই, প্রত্যেকের কাছে প্রিয় এ গান। সাদা কালো বা অন্যান্য অনেক গান দিয়ে সে সারা জাতিকে মুগ্ধ করেছে, সারা জাতির ভালোবাসা পেয়েছে। এই ভালোবাসা যেন অক্ষুণ্ণ থাকে। আরও সুন্দর গান, আরও মিষ্টি কণ্ঠ, আরও স্নিগ্ধ তার সঙ্গীতের এই সুধা দিয়ে বাংলার আকাশকে যেন ভরিয়ে রাখতে পারে, আমার এই প্রার্থনা, এবং তাকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে আমি শুভেচ্ছা জানাই। আর মানুষ হিসেবেও খুব সুন্দর, ও খুব সহজ, প্রাঞ্জল এবং একেবারেই খোলামেলা হৃদয়ের অধিকারী একজন মানুষ। একটি মেয়ে আমার কাছে খুবই ভালো লাগে, এবং ওর সান্নিধ্য যখন পেয়েছি তখনই আমার মনটা একটা স্নিগ্ধতায় ভরে উঠেছে। এটা তার গানের মতোই স্নিগ্ধ। তো আমি তার সুন্দর জীবন এবং দীর্ঘ শিল্পী জীবন কামনা করছি। বলো, কি বলবে? সারপ্রাইজ? আমি আসলে কিছু বলতে পারছি না, কারণ কিছু কিছু মানুষ থাকে যাদেরকে নিয়ে না আসলে গর্ব হয়, যাদেরকে মনে হয় সাদা মানুষ, যাদেরকে অনুসরণ করতে ইচ্ছে করে, যাদের শিক্ষা, যাদের চিন্তার জায়গা অনেক বড়, স্বপ্নের মতো বড়, এবং খুব সাদামাটাভাবে জীবনকে কোথায় নিয়ে যায়, যে সত্যের কাছে পৌঁছানো খুব কঠিন, তবু সে সত্যের কাছে পৌঁছে যায়। সেই জায়গাটা থেকে স্যার আমার হচ্ছে জীবনের অনেক অনুপ্রেরণা। দুঃখিত আপু, এই মুহূর্তে থামাতে হচ্ছে। দর্শক, নিয়েছি ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, ফির চেক করি, সাথে থাকুন। স্বাগত আরেকবার যমুনার নিমন্ত্রণে। আপনারা আছেন, সাথে আছে প্রিয় শিল্পী ফাহমিদা নবী। গান শুনছিলাম, গল্প করছিলাম, আরো একবার ফিরতে চাই আড্ডায়। একটা গানের রিকোয়েস্ট স্যার করছি, বললো একটু সাদা কালো গানটা গাইতে, নতুন আমার অ্যালবাম। শুনে ফেলি। শোনাই? হ্যাঁ, শুনে Okay. ফেলি। সাদা কালো জীবনে আমার রং যে এঁকেছো তুমি, নীরবে গোপনে
অদ্ভুত সুন্দর, গানটা অদ্ভুত সুন্দর। গানটা আসলে এত সবার পছন্দ হচ্ছে গানটা, মানে আজকে যে গাইবো আচ্ছা ভাবিনি। আপু, তুমি অনেক গুণী গুণী মানুষের গান গেয়েছো, অনেকগুলো গান তোমার স্মৃতিতে থেকে যাওয়ার মতো। এরকম একটি গানের কথা যদি বলি যেটা তোমার কাছে মনে হয় এই গানটি তোমার বা তুমি গেয়েছো, বা এটা তোমার সাথে, তোমার কাছে এই গানটার গুরুত্ব অনেক বেশি অন্য যে কোনো গানের চেয়ে। লুকোচুরি। একদম আমাকে দেখলেই লুকোচুরি বলে সবাই, অনেকে লুকোচুরি বললেই আমার নামটা আমরাও এসে পিছনে যায়। পিছনে বলি, মানে সামনে বলার হয়তো সাহস হয় না আর কি। এটা দিয়ে আমরা কি বিদায় নিব এই হ্যাঁ। গানটা দিয়ে? আচ্ছা ঠিক আছে, তবে তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই, আর গান শুনতে শুনতে বাড়ি যাব। অবশ্যই। দর্শকের কাছ থেকে বিদায় নিই। দর্শক, সঙ্গীতের 7টা সুর থাকে এবং এই সুরের মূল্যায়ন আমার মতো অতি সামান্য মানুষের কাছ থেকে পাওয়াটা একদিকে যেমন দুঃসাধ্য একটা ব্যাপার, তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে এই যোগ্যতাও হয়তো আমার নেই যে গুণী মানুষজনদের সাথে এই ঈদের সময়টা আমরা কাটালাম আমাদের যমুনার নিমন্ত্রণে। যারা আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছিলেন তাদের সাথে এক অন্যরকম সম্পর্ক দিয়ে এই ঈদটা আমরা শেষ করছি। তারা আমাদের কাছে এতদিন অতিথি ছিলেন, আজ আমাদের পরিবারের একজন। আপনারা যে যেখানে বসে আমাদের শুনছিলেন, সুস্থ ধারার বাংলা গান শুনবেন এই প্রত্যাশা রেখে, আগামী পুরোটা বছর আপনাদের অনেক সুন্দর কাটুক এই প্রত্যাশা রেখে ঈদের মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জুলহা জুবাইর সাইনিং আউট। শুভরাত্রি। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। টুপটাপ টুপটাপ বৃষ্টি, চেয়ে থাকে অপলক দৃষ্টি। টুপটাপ টুপটাপ বৃষ্টি, চেয়ে থাকে অপলক দৃষ্টি। চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। হাঁটি